প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে স্বাগত জানাচ্ছি আমি নোমান মাসুদ। আমরা চেষ্টা করে থাকি বরাবরের মতো যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। তো এবারও তার ব্যতিক্রম নয়, আমরা চেষ্টা করেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের রাজনৈতিক এবং চলমান ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর AKM মতিনুর রহমান। তো আমি মতিনুর রহমান স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, আমি প্রফেসর মতিনুর সম্পর্কে যদি একটু বলতে হয়, উনি একাধারে আহ্বায়ক সাদা দল এবং আজীবন সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশন, সাবেক সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষক সমিতি কুষ্টিয়া এবং বর্তমানে উনি অধ্যাপনা করছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে। এবং আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, যার জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম। দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফাহমিদা আক্তার মুকুল। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার নাম ফাহিমা আক্তার। জি জি, সরি, মাফ করবেন, আপনার নাম ফাহিমা আক্তার মুকুল এবং আপনি একাধারে যে সাবেক আহ্বায়ক ছাত্রদল ইডেন মহিলা কলেজ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে, ধন্যবাদ। জি, আমি একটু বলে রাখতে চাই যে বাংলাদেশের হঠাৎ করে রাজনৈতিক অঙ্গন একটু ভালোই নাড়াচাড়া দিয়ে উঠেছে গত 2 সপ্তাহ নাগাদ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে যখন বাংলাদেশে আসলেন, ঠিক বাংলাদেশে আসার পরে যে সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে বাংলাদেশের সামনের ইলেকশন তথা বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে। সেখানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রাক্কালে হঠাৎ করে বলে উঠলেন যে বিএনপি কে মানুষ কেন ভোট দিবে। তো আমি প্রথমে একটু ফাহিম আক্তার মুকুল আপুর কাছে যেতে চাই যে আপনি কি বলবেন। আপনি তো মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এক সময়ে রাজপথে রাজনীতি করেছেন, ইডেন কলেজের মতো জায়গায় ছাত্র দলের আহ্বায়ক ছিলেন, আপনি সাবেক আহ্বায়ক। তো আপনার কাছে সবিনয় জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখবেন, বিএনপি কে কেন মানুষ ভোট দিবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ওনার যে বক্তব্য, ওনার যে কথা, পুরো কথাই কিন্তু অসংলগ্ন এবং অযৌক্তিক। উনি যেটা প্রশ্ন করেছেন যে বিএনপি কে মানুষ কেন দিবে, বিএনপি কে তো ভোট দেওয়ার নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে বিএনপি একটি নির্ভরযোগ্য দল। বিএনপি বাংলাদেশের মানুষের জনগণের কথা বলে, সাধারণ জনগণের কথা, সাধারণ জনগণের মনের আকুতি, মনের ব্যাকুলতা বিএনপি বুঝতে পারে, জনগণের ভাষা বিএনপি বুঝতে পারে এবং জনগণও বিএনপি বুঝতে পারে। বিএনপি বাংলাদেশের জন্য অতীতে কি করেছে এবং ভবিষ্যতে কি করবে সে বিষয়ে বাংলাদেশের ক্লিয়ার ধারণা রয়েছে যে বাংলাদেশ বিএনপি কখনো কোনো সন্ত্রাস বা নৈরাজ্যের সাথে জড়িত। বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্যই বিএনপির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটা মানে তারেক রহমান একটা কথা বলেছেন, আপনারা সকলেই খেয়াল করেছেন, আমাদের পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যে বিএনপি সংকটে নেই, সংকট আছে বাংলাদেশ। এই যে কথাটা, তো বাংলাদেশ সংকটে আছে বিএনপি এই সংকট মোকাবিলা এবং সংকট থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে বাংলাদেশের সবসময় ভোটের মাধ্যমে পার্লামেন্টারি মেম্বারদের নির্বাচিত করতে চায় এবং দেশ পরিচালনার জন্য বিএনপিকে দায়িত্ব দিতে চায়। তো ভোট যদি বাংলাদেশের জনগণ দিতে পারে তাহলে বিএনপিকে ভোট দিবে। যদি বিএনপিকে ভোট দিতে পারে এবং দিবে, কারণ হচ্ছে যে আওয়ামী দুঃশাসন থেকে তাহলে এই দেশকে মুক্ত করা সম্ভব হবে। আওয়ামী নৈরাজ্য থেকে
এই দেশকে মুক্ত করা সম্ভব হবে। আওয়ামী লীগের যে দুঃশাসন, যে নৈরাজ্য, যে লুটোরাতাজ, যে বাংলাদেশের জনগণের আপামর সাধারণ জনগণের জীবন যে আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে হুমকির সম্মুখীন, মানুষ তাদের মৃত্যুর যে একটা গ্যারান্টি, হ্যাঁ, সেটাও কিন্তু পাচ্ছে না। জীবনে বেঁচে থাকার গ্যারান্টি তো আছেই, কিন্তু স্বাভাবিক যে মৃত্যু, মানুষ মৃত্যুবরণ করবে স্বাভাবিকভাবে, সেই স্বাভাবিক মৃত্যুবরণ করার পথেও অন্তরা হয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা ওয়াজেদ। তো বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন ফিরিয়ে আনার জন্য বিএনপি কে ভোট দিবে। এই নৈরাজ্যজনক পরিবেশ থেকে বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার জন্য বিএনপি কে ভোট দিবে এবং জি, আওয়ামী ধন্যবাদ ফাহিমা। লুটেরাজ। জি, ধন্যবাদ ফাহিম আক্তার মুকুল। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু প্রফেসর এ কে মতিনুর রহমান স্যারের কাছে যেতে চাই। স্যার, যে আপনি শুনছিলেন যে ফাহিম আক্তার মুকুল আপু বলছিলেন যে নৈরাজ্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, অনেকগুলো পয়েন্ট বললো, কিন্তু আমরা তো লক্ষ্য করেছি যে বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, যে বিএনপির আমলে খাওয়া ভবন হয়েছে, খাম্বা মামুন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কথা বলা হয় এবং আমরা সেগুলো লক্ষ্য করেছি অনেকগুলো যে আসলেই ঘটেছে। তো আমি স্যারের কাছে একটু সবিনয় জানতে চাই যে এত অভিযোগ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগও করছে এবং অভিযোগ বরাবরই ছিল, তো তার থেকে বিএনপি এমন কি আশা মানুষের মনে, মানে আশা জায়গা নিয়ে ভাব সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি কে আসলে মানুষ ভোট দিবে, নাকি প্রধানমন্ত্রীর কথাই সত্যি হবে? আপনার যথাযথ মূল্যায়ন জানতে চাই, প্রফেসর এ কে মতিনুর রহমান। ধন্যবাদ নোমান মাসুদ সাহেব আপনাকে এবং আমার সহ আলোচক তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা বলে জানাচ্ছি। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যে প্রশ্নটি তাকে করেছেন ফাহিমা আক্তার মুকুলকে, যে বিএনপিকে এখন ভোট দিবে, সেই জায়গাতে আমি একটু ফিরে যেতে চাই। আমি যদি বিষয়টা এভাবে দেখি, ঠিক আছে, বিএনপিকে হয়তো মানুষ ভোট দিবে না, যদি প্রধানমন্ত্রী এটাকে মিন করে থাকেন, তাহলে তো আর নিশ্চিতভাবে নিরপেক্ষ একটি সরকারের মাধ্যমে তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন দিতে কোনো সমস্যার কারণ থাকার কথা নয়, ভয় পাওয়ারও কোনো কথা নেই। তার মানে বিএনপি কে ভোট না দিয়ে তাদেরকে ভোট দিবে, ওকে, সেক্ষেত্রে তো আমি মনে করি কোনো সংকট এখানে আছে। পাশাপাশি উনি যথার্থই বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন যে বিএনপিকে কে ভোট দিবে। বিএনপিকে যারা ভোট দিবেন তারা তো সাধারণ জনগণ। এই কারণে বিগত নির্বাচনগুলোতে সাধারণ জনগণের ভোট দেওয়ার তো কোনো সুযোগ ছিল না। ফলে এই ভোটটা তো দিয়েছে অন্যরা, অর্থাৎ 2018 সালের নির্বাচনে যেটিকে বলা হয় যে মিডনাইট সরকার, আর 2014 সালে যেটি হয়েছে সেটা 153টি আসনে, যেখানে মানুষ কোনো ভোট দেয়নি, ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছে এবং কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থী ছিল না। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই। তো ফলে যেটা হয়েছে সেটি হচ্ছে, উনি একদিকে যথার্থই বলেছেন বিএনপিকে কে ভোট দিবে, যারা তাকে ভোট দিয়ে পাশ করিয়েছে, বিএনপি তাদের কাছ থেকে ভোট এক্সপেক্ট করে না, বিএনপি ভোট আশা করে ভোটারদের কাছ থেকে। দ্বিতীয়ত হচ্ছে, ওনার যদি এরকম কনফিডেন্ট থাকে, তাহলে সাধারণ যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনটি একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে তো এটি বিএনপিরও সরকার নয়, ওনারও সরকার নয়, জনগণ তার ভোটটা দেওয়ার সুযোগটা পায়। তারপর যাকে খুশি তাকেই জনগণ ভোট দিবে, সেখানে তো আপত্তির কোনো সুযোগ নেই, করা উচিত না। আর যখনই আপনি এটি নিয়ে আপত্তি করবেন, তাহলে ধরে নিতে হয় যে আপনি যে কথাগুলো বলেছেন সেটি আপনি মিন করেন না, সেটা আপনি অন্তরে ধারণ করেন এক রকমের কথা এবং আপনি বলেন আর এক রকমের কথা। যাই হোক, এটি নতুন করে আমি উপস্থাপন করতে চাই না, কারণ তার সম্পর্কে বাংলাদেশের মানুষ, তার যে কথা,
যে প্রেক্ষিতগুলো এটা সবাই মানে অবগত। কারণ আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই, আপনাদের মনে থাকার কথা, 2018 সালে নির্বাচনের আগে যখন ডায়ালগ হয় এবং বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সকল রাজনৈতিক দলের, তখন উনি খুব ব্যর্থহীনভাবে একটা কথা বলেছিলেন, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমাকে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর এবং সেটি আপনাদের দেব, আর ভোট চুরি করে আমরা ক্ষমতায় আসার আমাদের কোনো বাসনা নেই। তাহলে আমি যদি এই কথাটি ধরে নেই, আর 2018 সালে যে ঘটনাটি ঘটেছে এর সাথে কি কোনো মিল খুঁজে পান? আমরা কি কোনো মিল খুঁজে পেয়েছি? কোনো মিল খুঁজে পাইনি। আজকে ডক্টর প্রফেসর মতিউর রহমান স্যারকে আমি একটু সবিনয়টা থামিয়ে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে তো অভিযোগ দেওয়া হয় যে বিএনপি ভোট বানচাল, বিএনপি ভোট ঠেকানোর বা বিএনপি যে নৈরাজ্য করেছে তা আওয়ামী লীগ প্রতিহত করার জন্য ইলেকশনটা করেছে, এবং তারা এখন দায়িত্বহীনভাবে বলছে যে মানুষ ভোট দিয়েছে এবং যত পার্সেন্টই ভোট দেখ দেশের উন্নয়নের জন্য এই সরকারটাই নাকি যথাযথ। তো আসলে সেখানে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, এবং বিএনপি কে যে অভিযোগটা দেওয়া হচ্ছে যে বিএনপি নির্বাচনে ঠেকানোর নামে যে কেন্দ্র দখল করা বা যেখানে আগুন জ্বালানো বা সারা দেশে যে প্রতিহতের একটা রাজনীতি, যেটা সহিংসতা, এতে তো বিএনপি কে অভিযোগ করা হচ্ছে। তো আপনি কিভাবে দেখবেন যে আসলে বিএনপির দায়টা এখানে কতটা, যে সঠিক একটি ইলেকশন না হওয়ার পিছনে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগও একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ প্রাচীন রাজনৈতিক দল, কোনো সন্দেহ নেই। যদি রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের যখন প্রতিদ্বন্দ্বিতা হয় তখন তো রাজনীতিকে দিয়েই মানুষ মোকাবেলা করে, এবং সেটি জনগণ কার পক্ষে আছে কার পক্ষে নেই সেটি শেষ বিচারে কোন জায়গায় আপনি এটা মেজারমেন্টের পদ্ধতিতে নির্বাচন। তো সুতরাং নির্বাচন দিয়েই তো আপনি পরীক্ষা করবেন যে আসলে জনপ্রিয়তা কার, জনগণ কাকে চায় না চায়, বিষয়টির উপর এক। আর নির্বাচন বানচাল করার যেটা কথা বলেছেন, অ্যাকচুয়ালি আমি যদি স্বাধীনতা উত্তর বাংলাদেশ আওয়ামী লীগের উত্তর যে আওয়ামী লীগের রাজনীতির কথা বলি, সেটি আওয়ামী লীগ একটা ইতিবাচক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে, এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর আপনি যদি বর্তমান অবয়ব থেকে চিন্তা করেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এটি কিন্তু প্রকৃত অর্থে রাজনৈতিক দল হিসেবে আপনি ডিফাইন করতে পারবেন না, কারণ এটি একটি দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। বিএনপিকে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে একটি দুর্বৃত্ত রাজনৈতিক দলের সাথে। মানে এর সাথে বিশেষণটা যুক্ত করছে এই কারণে যে আজকে আপনি স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। আপনি আপনার যে ভোট, আপনার যে একটা ফান্ডামেন্টাল রাইটস আপনি যে দিবেন, আমি যাকেই খুশি দিই না এখন, এই ভোটটা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না। যে ছেলেটির বয়স 2014 সালে 10 বছর, সেই ছেলেটির বয়স কিন্তু এখন 2021 সালে 21 বছর, সরি আপনার কি বলা যায় 15, 16 বা 18 বছর পূর্ণ হয়েছে প্রায়। সেখানে সে ভোট দেওয়ার একটা অধিকার রাখে, কিন্তু সে ভোট দিতে পারে নাই। এরকম সংখ্যায় ইয়াং জেনারেশন কিন্তু বাংলাদেশে অনেক। তো সুতরাং তারা ভোট কি জিনিস এই জিনিসটি কিন্তু তারা জানে না। অর্থাৎ এটি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে দেখা যাবে এই ভোটটি দেখার জন্য আমাদেরকে হচ্ছে জাতীয় মিউজিয়ামে যেতে হবে যে আসলে এই ভোটটি অতীতে কিরকম করে হয়েছিল। ওকে, বিএনপির প্রতি অভিযোগ উত্থাপন করা হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে সবকিছুই ইতিবাচক দিক এমনটি মনে করার কারণ নেই, কারণ একটা রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং রাষ্ট্র পরিচালনায় কিছু ব্যর্থতা থেকে থাকে, কিন্তু সেটি আপনাকে মাত্রাগত দেখতে হবে যে আসলে তার মাত্রাগত ত্রুটি কোন জায়গায়। তো সুতরাং বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে এবং জনপ্রিয় একটা রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রেই সফল হয়েছে, এটি মনে করার কোনো কারণ নেই। তবে আপনাকে দেখতে হবে যে আসলে তার ইন্টেনশনটি কিরকম ছিল। ইন্টেনশনটি কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য? বিএনপি কখনোই সেটা করেনি। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে এবং অটুট রেখে তার রাষ্ট্র পরিচালনায় সে নিয়োজিত, কখনোই ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করে নাই। আপনি লক্ষ্য করবেন যে 1996 সালে বর্তমান প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে উনি তসবিহ হাতে এবং হিজাব করে মানুষের কাছে আপিল করেছিলেন যে একটিবার আমাকে সুযোগ দেন ভোট ভিক্ষা, এবং জনগণ কিন্তু সেবার তাকে ভোট দিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং সেই নির্বাচন যদি আমি দেখি
1996 সালের 15ই ফেব্রুয়ারি বিএনপির তত্ত্বাবধানে যে নির্বাচন, সে নির্বাচন নিয়ে সমালোচনা যে নাই তা না, তা কিন্তু না, সমালোচনা আছে। কিন্তু তারপরও বিএনপি ওই সময় বাংলাদেশ স্বাধীনতার পর 119টি সিট নিয়ে বাংলাদেশ পার্লামেন্টের বিগেস্ট মানে অপোজিশন পার্টি হিসেবে কিন্তু সেখানে এসেছিল। তার মানে বিএনপি 1996 সালে এই নির্বাচনটি জনগণ, যদি আমি মনে করি যে সবাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে, বিষয়টা কিন্তু তা না। তারপরও সেখানে 119টি সিট নিয়ে আসছে। এখন ধরেন এই যে আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করে আসলেন, আপনি নির্বাচনে পাশ করার পর, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর, আপনি কি সেই জায়গাতে অবস্থান করেছেন? না। আপনি প্রতিনিয়ত বাংলাদেশকে একটি বলা হয় যে একটি জঙ্গি রাষ্ট্র। এই যে জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশকে আসলে জঙ্গি রাষ্ট্র? বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়তো সেখানে প্রত্যেকটি দেশে গ্লোবাল কনটেক্সটে হতে পারে, কিন্তু বাংলাদেশকে যেভাবে গ্লোবালি উপস্থাপন করা হয়েছে, আমাকে ডক্টর অধ্যাপক মতিউর রহমান স্যার, আমি আপনার কাছে প্রশ্নে একটু আসবো। আমি একটু আমাদের একটু ফাহিমা আক্তার মুকুল আপুর কাছে যেতে চাই। মুকুল আপু, আপনার মাইকটি একটু আনমিউট করতে হবে। আপনার মনে হয় মাইকটা মিউট করে রেখেছেন। জি, আপনি যে অংশে আসছিলেন সেটা হলো যে সামনে যে ইলেকশনের একটা মানে বিভিন্ন মিডিয়াতে বা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এই সরকারের অধীনে কোনো ধরনের ইলেকশনে আপনারা যাবেন না, এবং আগামী বছরই ফেব্রুয়ারিতে মনে হচ্ছে যে এই ইলেকশন কমিশনের মেয়াদ শেষ হবে। তো আপনার কাছে আমি সবিনয় জানতে চাই যে আসলে কি ধরনের ইলেকশন কমিশন হলে বিএনপি ইলেকশনে যাবে, বা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা মতো যে এই সরকার অধীন ইলেকশন না গেলে বিএনপি আসলে কোন পর্যায়ে থাকবে, বা ইলেকশন নিয়ে বিএনপির ভাবনাটা কি, একটু সবিনয় জানতে চাই। ফাহিমা আক্তার মুকুল আপু। ধন্যবাদ আপনাকে। ইলেকশন তো আসলে সরকারের আন্ডারে করা সম্ভব না, সেটা বিএনপি বা বাংলাদেশের জনগণ কেউ বিশ্বাস করে না, এবং বাস্তবে সেটা দেখাও যায় না। তো যেহেতু এই সরকারের আন্ডারে বা তত্ত্বাবধানে নির্বাচন বাংলাদেশে গত দুটি হয়েছে, বাংলাদেশের মানুষ ভোট প্রদান করতে পারেনি, তৃতীয়বার তাদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না। তো অবশ্যই বিএনপি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং জনগণের মতামত নিয়েই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। কারণ একটি নির্দলীয় সরকার ছাড়া দলীয় সরকারের তত্ত্বাবধানে, দলীয় সরকারের নিয়ন্ত্রণে কোনো নির্বাচনই আসলে সুষ্ঠু হতে পারে না। আর আওয়ামী লীগের তত্ত্বাবধানে তো হতেই পারে না, কোনো অংশেই না। কারণ তারা তো বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার যে পরিবেশ, ভোট দেওয়ার যে অধিকার, সেটা তারা ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ আজ মতামত প্রকাশ করতে পারছে না, ভোট প্রদান করতে পারছে না। এবং শুধু বিএনপি নয়, কোন দলই কিন্তু আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তাদের এই স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতার কারণে। কাজেই বিএনপি অন্য দল নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তো আপনারা কতটা আশাবাদী যে বর্তমান সরকার হয়তো ফেব্রুয়ারিতে এই ইলেকশন কমিশনের মেয়াদটা শেষ হয়ে যাবে? তো আপনারা যেহেতু নুরুল হুদা সম্পর্কে বলা গেলে যে আপনাদের পার্টি থেকে অনেক ধরনের অভিযোগ, যে বিএনপি এই অভিযোগ করেছে যে আওয়ামী লীগকে জিতানোর জন্য যত ধরনের কলা কৌশল প্রয়োগ করার কথা সব নাকি নুরুল হুদা করেছে, এবং বিএনপির পক্ষ থেকে এও বলা হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এবং নির্লজ্জ নির্বাচন কমিশনের নাম নুরুল হুদা। আপনারা যদি এই নুরুল হুদা কমিশন যদি বিদায় নেয়, আপনারা কি ধরনের একজন মানে ব্যক্তিকে আশা করেন যার অধীনে সত্যিকার অর্থে এই নির্বাচন কমিশন একটি ভালো ইলেকশন নির্বাচন দিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা সেই ধরনের ব্যক্তিকে চাই রাষ্ট্রীয়ভাবে। আমরা বিএনপি দলের পক্ষ থেকে এবং দেশের জনগণ, আমরা তো জনগণ, আমরা একটা দলীয় সংগঠনের সদস্য, আমরা তো দেশের জনগণ, তাই জনগণের কাতার থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তি যিনি বাংলাদেশের কোন সংগঠনের সাথে সরাসরি রাজনৈতিকভাবে সংযুক্ত নয় এবং যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন
এইরকম একজন ব্যক্তিকে আমরা নির্বাচন কমিশন হিসেবে পেতে চাই, অথবা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পেতে চাই বা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমাদের আরো একজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন, প্রফেসর মতিনুর রহমান। সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। যখন ফিরবো তখন আমরা আশা করি যে প্রফেসর মতিনুর রহমান আমাদের সাথে যুক্ত হবেন। যদি নাই হন তাহলে আমাদের ফাহিমা আক্তার মুকুল আপুকে দিয়ে আমরা কন্টিনিউ করবো। থাকেন আমাদের সাথে, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি দর্শক শ্রোতা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন সুপ্রভাত সিডনি আয়োজিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ফেস টু ফেস লাইভ, এবং আমরা চেষ্টা করে থাকি বরাবরে যে বাংলাদেশের চলমান এবং বাংলাদেশের বাইরের চলমান ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল আপু। তো আমি যে অংশে বলছিলাম, আমি একটু প্রফেসর মতিনুর রহমান স্যারের কাছে সরাসরি যেতে চাই যে প্রফেসর মতিনুর রহমান, আপনি জানেন যে আজকে শহীদ জেহাদ দিবস, এবং এটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে দিনব্যাপী। কারণ এই দিনে সৈয়দ এরশাদের পতনের দাবিতে রাজপথে ছাত্ররা যে সংঘবদ্ধ আন্দোলন করেছিল, সেখানে পুলিশের গুলিতে শহীদ হয়েছে, এবং এই জন্য আজকে শহীদ জেহাদ দিবস। তো আমরা সেই ধারাবাহিকতা আসলে আমাদের যে ছাত্র আন্দোলনের যে গৌরব ইতিহাস, প্রফেসর মতিনুর রহমানকে আমি একটু এই অংশটা একটু লক্ষ্য করার জন্য অনুরোধ করছি যে আমাদের যেই গৌরবের ইতিহাস, যেমন আপনি লক্ষ্য করেন 52 ছাত্র আন্দোলন বলেন যে মাতৃভাষা আন্দোলনের পরবর্তীতে 69 গণ অভ্যুত্থান, যেখানে ছাত্ররা স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে ছাত্ররা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তারই সুযোগ্য উত্তরসূরিরা, যেমন বলা চলে শহীদ আবরার তো তখন আমরা লক্ষ্য করলাম যে শহীদ জেহাদ এবং নুর হোসেনরা আন্দোলন করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং আবরাররা নতুন করে যুদ্ধ করলো যে ভারতীয় যে আগ্রাসন, বাংলাদেশে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি ভারতীয় যে নগ্ন আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য আবরারকে পিটিয়ে ছাত্রলীগের বুয়েট শাখার নেতা কর্মীরা রাতভর পিটিয়ে 3-4 ধাপে তাকে সকালবেলা সে মৃত্যুবরণ করলো। তো 2 বছর হয়ে গেল, এই সপ্তাহেই আবরারের মৃত্যু, সে 2 বছর পূর্ণ হলো। কিন্তু আমরা তো লক্ষ্য করলাম যে আবরারের বাবা মা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে বা অফিসে গিয়ে সান্ত্বনা নিয়ে আসলেন যে আবরার হত্যার বিচার হবে। কিন্তু আসলেই বাংলাদেশে আবরার হত্যার বিচারটা কোন জায়গায় আছে বা কেন হচ্ছে না, স্যার আপনার কাছে একটু সবিনয় জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি ছাত্র সমাজের যে ঘটনা প্রবাহগুলো উল্লেখ করেছেন স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তীতে, আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতা উত্তর ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল ঐতিহ্য ভূমিকা, এটি স্বাধীনতার পরবর্তীতে এটি ধারাবাহিকভাবে যে এই জিনিসটি অব্যাহত ছিল, বিষয়টি কিন্তু এরকম নয়। কারণ আপনি দেখবেন যে মানুষের যে প্রত্যাশা, অর্থাৎ যে আকাঙ্ক্ষা নিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণ, বিশেষ করে আমরা উল্লেখ করি না, সেটি হচ্ছে কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ, এরাই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্বাধীনতাতে, অংশগ্রহণ করেছে একটা নতুন স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখেছি? আমরা স্বাধীনতার পরে দেখলাম যে গণতন্ত্রের জন্য 1971 সালে মুক্তিযুদ্ধের লড়াই হলো, এবং যে ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এবং সামাজিক ন্যায় বিচারের জন্য, ঠিক সেই বিষয়গুলো যদি আপনি আজকে তাৎক্ষণিকভাবে লক্ষ্য করেন, 1972 সালের পর যে 1974 সালে আপনারা দেখবেন যে একটি 75 সালের 25শে জানুয়ারি একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলো, অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকার থেকে একদলীয় সরকার। এবং সেই সরকারটি এমনভাবে মানে প্রণয়ন করা হলো, কাঠামোটা এমনভাবে তৈরি করা হলো যে সেখানে গণতন্ত্রকে জাস্ট কিছুদিনের মধ্যে হত্যা করা হলো, গণতন্ত্রকে নির্বাসন দেওয়া হলো, গণতন্ত্রের কবর রচনা করা হলো।
এবং তার পরবর্তীতে কি হচ্ছে, একটা দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছে। যে দুর্বৃত্তায়নের পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে 1975 সালে, এবং সেটি জাতির ইতিহাসে নিঃসন্দেহে কলঙ্কজনক। এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আজকে যদি আমি এই কথাটি বলছি এই কারণে, আজকে যদি আপনি বাংলাদেশের ছাত্র রাজনীতির বিষয়টা দেখেন, এটি স্বাধীনতা উত্তর যে রাজনীতি সেটি হচ্ছে এন্টি এস্টাবলিশমেন্ট স্টুডেন্ট পলিটিক্স। আর বর্তমানে যদি আপনি দেখেন, এটি হচ্ছে এস্টাবলিশমেন্ট স্টুডেন্ট পলিটিক্স। এন্টি এস্টাবলিশমেন্টটা কি? অর্থাৎ ছাত্র রাজনীতি ছিল মূলত তাদের ন্যায় নীতি এবং কোনো অর্থবিত্ত ক্ষমতা এগুলোর প্রতি তাদের মোহ ছিল না। তাদের মোহ ছিল ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা করা, সামাজিক বৈষম্য দূর করার ক্ষেত্রে সরকারের বিপক্ষ একটা শক্তি ছিল ছাত্র সমাজ। আর আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ছাত্র সংগঠনগুলো মূলত সরকারের একটি অঙ্গ সংগঠন পরিণত হচ্ছে, অর্থাৎ তার একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত। এবং বর্তমান সময়ে এটি অত্যন্ত প্রখর, যার ফলে ছাত্রদের ক্ষেত্রে ন্যায় নীতি এথিক্স এই মূল্যবোধ কোনো কিছুরই এখন আর উপস্থিতি আপনি লক্ষ্য করবেন না। যার ফলে বুয়েটের মতো একটি জায়গায়, যেটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে একজন মেধাবী ছাত্রকে ওই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তারাও মেধাবী, তারা কিন্তু এই দুর্বৃত্তায়নের চক্রে পড়ে, অর্থাৎ এই ছেলেটিকে নির্মমভাবে হত্যা করে। অর্থাৎ যারা হত্যা করে তারাও কোনো না কোনো মায়ের সন্তান, তারাও কিন্তু মেধাবী ছাত্র। কারণ তারা কেন এই জায়গাতে গিয়েছে? তাদেরকে এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে গিয়ে আজকে সম্পূর্ণ বাংলাদেশের যে চিত্র, এই চিত্রটা এই জায়গায় উপনীত করা হয়েছে। ফলে যেটা হচ্ছে, কারণ কোনো জায়গাতেই আপনি বাংলাদেশের যে বর্তমান একটি প্রেক্ষাপট, এটি কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, সামগ্রিকভাবে বাংলাদেশ একটা বড় সংকটে বর্তমানে অবস্থান করছে, যেখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মারাত্মকভাবে একটা হুমকির সম্মুখীন। আর আপনি এর আগে আমার সহ আলোচক আপুকে জিজ্ঞেস করেছিলেন, আমি ওই জায়গাতে একটু বেশি শুনতে পারি, তবে আমি একটু সংযোজন করতে চাই। সেটি হচ্ছে, আপনি বলেছেন যে নির্বাচন এবং নির্বাচন কমিশন। দেখুন, আমি একটা ছোট্ট কথা বলি। নির্বাচন কমিশন নিয়ে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, এটি হচ্ছেই নতুন করে বিএনপিকে একটা টোপ দেওয়া হয়েছে। টোপটা কি? যে এটি নিয়ে যেন বিএনপি নির্বাচন কমিশন নিয়ে তারা যেন সার্চ কমিটি মতামত দেয়, তাদেরকে ডায়ালগে ডাকে, প্রতিনিধি পাঠায়, এক্সেট্রা। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে মনে করি যে বিএনপির যদি স্থায়ী কমিটির 5 জন সদস্যকে দিয়ে নির্বাচন কমিশন আপনি গঠন করে দেন, তাহলে নিঃসন্দেহে বিএনপি তো সেখানে খুশি হওয়ার কথা। কিন্তু যদি সরকারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকে, আপনি তাতেও নিরপেক্ষ নির্বাচন কখনোই আশা করতে পারবেন না। কারণ সরকারের রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে, নির্বাচন কমিশন যত নিরপেক্ষ মানুষই আপনি দেন না কেন, কোনোভাবে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কখনই সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা নিরপেক্ষ সরকার গঠন না করতে পারবেন। জি, ধন্যবাদ স্যার। আপনার বক্তব্য খুবই ক্লিয়ার যে আসলে অন্তর্বর্তী বা নিরপেক্ষ ব্যক্তি ছাড়া বাংলাদেশে সেই পরিবেশ এখনো গড়ে ওঠে নাই যে ভালো নির্বাচন আশা করা যায়। আমি একটু ফাহিমা আক্তার মুকুল আপুর কাছে যেতে চাই। ফাহিমা আক্তার মুকুল আপু, আপনি তো রাজপথে ছাত্র আন্দোলন বা ছাত্রদল করে এসেছেন। আপনি ইডেনের মতো বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, এবং আসলে যে ছাত্র রাজনীতির যে জৌলস, যে ছাত্ররা যেভাবে চেঞ্জ করে দিয়েছিল, সেই 52 বলেন, 69 বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, স্বৈরাচার, কিন্তু বর্তমানে ছাত্র আন্দোলনটা কেন সেই পর্যায়ে গিয়ে নিয়ে যেতে পারছে না? কারণ বাংলাদেশের সমস্ত অর্জনে ছাত্র আন্দোলনের ভূমিকাটাই বড় আকারে দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে ছাত্ররা ব্যর্থ কেন? ছাত্রদল একাধারে যদি বলা হয় যে ছাত্রদলকে বলা হয় দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলনের, কিন্তু ছাত্রদল সেখানে ব্যর্থ কেন? আপনার একটু মূল্যায়ন জানতে চাই, কারণ আপনি রাজপথে ছাত্রদল করেছেন। ধন্যবাদ আপনাকে। একেবারে শুরুতেই আমি যে কথাটা বলতে চাই, যে আপনার প্রশ্নের একদম শেষ অংশটা, ঠিক আছে, আজকে আপনি দেখেন যে ছাত্ররা যে আপনার প্রতিবাদ করছে বা ছাত্র রাজনীতি করছে বা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছে,
এই যে তাদের আবেদনটা কোথায়, তার আবেদনটা কাদের কাছে, সেটা কিন্তু প্রথমে দেখতে হবে। তো আজকে হচ্ছে যে আপনার দুর্বৃত্তায়ন সরকারের বিরুদ্ধে তাদের কাজ করতে হচ্ছে। আজকে কিন্তু তারা অধিকার আদায়ের জন্য যদি আন্দোলন করে সেখানে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। তো যেখানে ছাত্ররা নিরস্ত্র, তাদের কাছে তো অস্ত্র থাকার কোনো যৌক্তিকতা নাই এবং অস্ত্র নাই, তাদের আছে কিছু মেধা, তাদের আছে বুদ্ধি, তাদের আছে সাংগঠনিক তৎপরতা। এই তিনের সমন্বয়ে কিন্তু তারা আন্দোলন করে অধিকার আদায়ের জন্য, নিজেদের মতামত প্রকাশ করে। তো সেক্ষেত্রে যদি এই নিরস্ত্র সাধারণ ছাত্র বা রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, সংগঠনের মতাদর্শে যে সমস্ত ছাত্র সংগঠনগুলি পরিচালিত হয়, তারা যখন কোনো বিষয়ে আন্দোলনে যায়, তখন যদি তাদের বিরুদ্ধে সরকার এই ষড়যন্ত্র করে, তাদেরকে যদি এই নিরস্ত্র মানে ছাত্রদের বিরুদ্ধে যদি আপনি সশস্ত্র বাহিনীদেরকে লেলিয়ে দেওয়া হয়, সশস্ত্র বাহিনীদেরকে যদি প্রতিহত করতে দেওয়া হয়, তাহলে একজন ছাত্র কতক্ষণ মানে অপর পাশে টিকে থাকতে পারবে বলে আপনি মনে করেন? আপনার হাতে কোনো অস্ত্র নেই, আপনার হাতে কোনো ধারালো কোনো কিছুই নেই, আপনার হাতে পিস্তল নেই, কোনো কিছু নেই। আপনার আছে শুধু সাহস, আপনার আছে মেধা, আপনার আছে একাগ্রতা, আপনার আছে সাংগঠনিক শক্তি। তো আপনাকে একটু যদি থামিয়ে আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আসলে কোন আন্দোলনই তো মানে খুব মানে কি বলে ফুলের সজ্জা নয়। আপনি দেখেছেন যে 69-এ সেখানে পাকিস্তানিদের হাতে মাইর খেতে হয়েছে, 52-তে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য। এরশাদের একটু আগে যে আমি বললাম যে জেহাদ হতে শুরু করে নূর হোসেন, এরা কিন্তু পুলিশের গুলিতে মারা গিয়েছে, কিন্তু আন্দোলন থামে না। কিন্তু বর্তমানে ছাত্র আন্দোলনটা সেইভাবে জমে উঠছে না। এতে কি আপনি মনে করেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতির গুণগত কোনো পরিবর্তন বা কোনো ডিমিরেটস কোনো আপনি লক্ষ্য করেন? আপনি কি মনে করেন? আপনার এই কথা আমি একটু পরে আসছি। আপনি যেটা বলছেন যে সকল সময় ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ছিল, আপনি যেটা বলতে চেয়েছেন, কিন্তু বর্তমান সময়ের মতো বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের মতো ছাত্রদেরকে এমন অন্যায়ভাবে প্রতিহত বোধহয় কোন সরকারের আমলে করা হয়নি। এভাবে মানে একদম নিরপরাধ একজন ছাত্রকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া, গুম করে ফেলা, পরবর্তীতে তার নদী নালা খাল বিলে তাদের লাশ পড়ে থাকতে দেখা, এইরকম বোধহয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল বলে মনে হয় না, কেউ বিশ্বাসও করবে না, ইতিহাসেও নেই। আজকে আপনি বিভিন্ন উদাহরণ দেখেন, এই যে আপনার আবরারের কথা বললেন, তারপরে আপনি যে নূর হোসেন, সরি নুরু, আমাদের ওই যে সিলেটের যে ছেলেটা, আপনি দেখেছিলেন যে সে একজন স্টুডেন্ট লিডার, তাকে কি করা হয়েছে, রাতের অন্ধকারে তাকে হাত পা ধরে নেওয়া হয়েছে, এরপরে তার পরের দিন তার লাশটা পাওয়া গেল এবং ক্ষত বিক্ষত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায়। আপনার রাতের অন্ধকারে চুপিসারে আপনার যখন একজন মায়ের কাছ থেকে বা একজন বাবার কাছ থেকে বা একজন স্ত্রীর কাছ থেকে তার হাজবেন্ডকে বা বোনের কাছ থেকে ভাইকে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়, একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় সমাজের সর্বস্তরে। আজকে যদি আপনি একটা আন্দোলনে মিছিল করেন, মিটিং করেন, সেখানে যদি প্রতিহত হয়, তাহলে দলবদ্ধভাবে সেখানে কিন্তু অনেক ছাত্ররা একসাথে থেকে সেটা প্রতিবাদ করতে পারে, প্রতিহত করতে পারে। কিন্তু আজকে দেখেন এই বর্তমান এই দুর্বৃত্তায়ন সরকার, এই ষড়যন্ত্রকারী সরকার, এই সন্ত্রাসী সরকার কিন্তু কিছু মানে কায়দা চেঞ্জ করেছে। সেখানে কিন্তু সরাসরি আন্দোলনে নামারই সুযোগ দেয় না, এবং যদি আন্দোলনে নামে সেখানে তারা যতটা না প্রতিহত করে, পরবর্তীতে দেখা যাবে যারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে পারিবারিক ভাবে তাদের পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হচ্ছে, রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাড়িতে বাড়িতে রেড দেওয়া হচ্ছে। তো যেখানে আপনি জীবনের কোনো নিরাপত্তা নাই, আগে তো জীবন রক্ষা করতে হবে, তারপরে আপনি যে কোনো বিষয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। তো আজকে একজন ছাত্রর পড়াশোনার নিশ্চয়তা নাই, সে হলে থাকবে সেই নিশ্চয়তা নেই, তার জীবনের কোনো নিশ্চয়তা নেই। তো কোনো অনিশ্চয়তার মধ্যে সে কতটুকু সামনের দিকে এগুতে পারবে একটা মানে যে কোনো বিষয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমি বলবো যারা বর্তমানে বাংলাদেশের ছাত্র, যারা ছাত্র সমাজ বিভিন্ন সংগঠনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আমি আশাবাদী এবং আমি দেখছি তারা ভীষণ রকমের সাহসী। এই যে নিরস্ত্র
ছাত্ররা একদিন নিরস্ত্র বাঙালি যেভাবে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সামনে আপনার প্রতিবাদ গড়ে তুলেছিল, আজকে কিন্তু ছাত্ররা সেই ভূমিকাটাই রাখছে। আমরা যদি বলি যে ছাত্ররা ব্যর্থ হয়েছে, ছাত্ররা আন্দোলন করতে পারছে না, আমার মনে হয় যে তাদের সফলতাকে কিছুটা ম্লান করে দেওয়া হয়। আমি আসলে এই কথা বিশ্বাস করতে চাই না এবং মনে করেন আমি ধারণা করি না আমাদের দেশের ছাত্ররা তাদের আন্দোলন। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আমি একটু প্রফেসর মতিউর রহমানের কাছে যেতে চাই, কারণ আমাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ছাত্রদের মুভমেন্ট, ছাত্রদের অধিকার, দাবি, আন্দোলন এগুলো ওনার কাছে কি বলা হয় যে সকাল বিকাল পান্তা ভাতের মতো বা নাস্তার মতো, যে উনি সব সময় দেখে থাকেন। আমি স্যারের কাছে যাওয়ার আগে আমি দুইটা কমেন্টস পড়ে নিতে চাই। আমাদের একজন দর্শক শ্রোতা রমিজউদ্দিন বলেছেন যে আপুকে ধন্যবাদ সঠিক কথা বলার জন্য। তো ধন্যবাদ রমিজউদ্দিন ভাই। এবং সিডনি থেকে আমাদের আরেক বড় ভাই রাসেল ইসলাম বলেছেন যে প্রফেসর মতিউর রহমানের যুক্তিগুলো, স্ট্র্যাটেজিক ব্যাখ্যা খুব ভালো লেগেছে, যে বিদ্বেষ না ছড়িয়ে যে ভালো কথা বলা যায়, স্যারকে এই জন্য ধন্যবাদ দিয়েছেন। তো আমাদের রাসেল ইসলামকে ধন্যবাদ। তো আমি প্রফেসর মতিউর রহমানের কাছে যেতে চাই যে আসলে ছাত্র রাজনীতিতে বর্তমানে যে হয় না, যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্ট্র্যাটেজি সময় সময়ে পরিবর্তন করতে হয়, মানে কিছু কিছু জিনিস যেমন মানে গতিধারা চেঞ্জ করতে হয়। আপনি কি মনে করেন স্যার যে একটা সময় ছাত্র আন্দোলন যেই প্রক্রিয়া ছিল বা যে অবস্থানে ছিল, বর্তমানে এসে ঠিক তার থেকে ডিরেল হয়ে গেছে, অথবা এটাকে চেঞ্জ করার বা কোনো ধরনের মডিফিকেশনের কোনো সুযোগ রয়েছে কি, বা আপনি এই বর্তমানে ছাত্র আন্দোলনটাকে কিভাবে দেখছেন, যে সময় উপযোগী কিনা, কতটা যুক্তিযুক্ত বর্তমান সময়ের সাথে? একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে ছাত্র রাজনীতিকে বিচ্ছিন্নভাবে কিছু করে দিতে চাই না, কারণ ছাত্র রাজনীতি বিচ্ছিন্ন কিছু নয়। এটি হচ্ছে এই সমাজ এবং এই রাষ্ট্রের এবং রাজনৈতিক দলেরই একটি অংশ। অর্থাৎ আমরা, এবং একই সাথে আমাদের সমাজ থেকেও ওটা বিচ্ছিন্ন নয়, বিশ্ববিদ্যালয় সমাজের বাইরে কিছু নয়। তো একটা সময় ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল অকৃত্রিম, এবং সেখানে ছাত্র শিক্ষকের সাথে যে বন্ধুত্ব এবং অভিভাবকত্ব যে সম্পর্ক, সেটি অ্যাকচুয়ালি ওই জায়গাতে কিন্তু এখন আর নাই। এটার অনেকগুলো কারণ আছে। আমি দুই একটি কারণ এখানে গুরুত্বপূর্ণ কারণগুলো উল্লেখ করতে চাই। একটা হচ্ছে, আমি আগেই বলছি, এস্টাবলিশমেন্ট এবং এন্টি এস্টাবলিশমেন্ট স্টুডেন্ট পলিটিক্স। কারণ স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী যে ছাত্র রাজনীতির, যে বিশেষ করে আমি এখানে উল্লেখ করতে চাই 1990 সালের যে ছাত্র আন্দোলন, অর্থাৎ ডাকসুর যে নেতৃত্ব, যেটি স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের সবচেয়ে অগ্রনায়ক ছিল ছাত্র সমাজ, ছাত্র সংগ্রাম পরিষদ। সৌভাগ্যক্রমে ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমরা নিজেরাও প্রচুর আন্দোলন করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছি, মার খেয়েছি, পুলিশের মানে কি বলে যে টর্চারের শিকার হচ্ছি, হল ভ্যাকান্ট হয়েছে, অনেকগুলো সংকটের মধ্যে আমরা ছিলাম। আমাদের যেখানে ছাত্র জীবন শেষ হওয়ার কথা ছিল 4 বছরে, সেখানে আমাদের সময় লেগেছে 6 বছর, 6.5 বছর। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম যে গ্লোবাল যে ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের পরিবর্তনের যে হাওয়া, এটি কিন্তু বাংলাদেশেও পড়েছে। অর্থাৎ আমাদের ছাত্র সমাজের কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হচ্ছে, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, এবং তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, তাদের ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে, এবং তাদের জীবন আচরণের পরিবর্তন হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে ছাত্র রাজনীতি সেই পূর্বের যে ধারাবাহিকতা, ওটি কিন্তু আমি যদি এভাবে বলি যে অনেক পজিটিভ দিক আছে, কিন্তু অনেক নেগেটিভ দিকও আছে, এটিও সত্য। বাট আজকে বাংলাদেশে যে অবস্থাটা বিরাজমান, যেখানে আপনি কথা বলতে পারছেন না, যেখানে ছাত্ররা তার পড়াশোনা শেষ করে যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে তারা বঞ্চিত হচ্ছে, এবং আজকে যদি বাংলাদেশে বর্তমান ডেটা আপনি নেন, প্রায় নিয়ে 2 কোটি ইয়াং শিক্ষিত যারা বেকার, অর্থাৎ তাদের কিন্তু কর্মসংস্থান নেই। তো সুতরাং আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপটের যে মানে এক ধরনের বণিক শ্রেণী, স্বাধীনতার পরে হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু আজকে যে বণিক শ্রেণীর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে একটা শ্রেণীর যে পরিমাণে উপরের দিকে উঠেছে, ফলে হচ্ছে তাদের এইটি প্রোটেকশনের জন্য, তাদের সম্পদ রক্ষার জন্য, এবং রাজনীতিতে তারা সম্পৃক্ত হচ্ছে, এবং তাদের মাধ্যমে একটা দুর্বৃত্তায়ন তৈরি হচ্ছে, যেখানে ছাত্র রাজনীতি কিন্তু অনেকটা এর সাথে সম্পৃক্ত হচ্ছে। কারণ ছাত্রদেরকে আপনি যেভাবে পরিচালিত করবেন, ঠিক সেভাবে তারা পরিচালিত হবে। এরা তো ছাত্ররা তো আপনার, এরা তো কোমল, সুতরাং তাদেরকে আমি যেভাবে ইউজ করবো সেভাবে। তারপরও আমি বলবো যে এখনো পর্যন্ত ছাত্র রাজনীতি পুরোটাই যে ডিরিল হয়েছে বিষয়টি এরকম নয়। কারণ ছাত্র রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে অনেক পজিটিভ দিক আছে,
এবং তারা সেটি চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি তো কথা বলতে গেলেই, আপনি যদি কোনো প্রসেসিংয়ে যান, কোনো ডেমনস্ট্রেশনে যান, আপনি বলছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আপনি গণতান্ত্রিক কার্যক্রম করতে দিচ্ছেন না। এই যে গণতান্ত্রিক কার্যক্রমগুলো যে আপনি মানে সাসপেন্ড করে রেখেছেন, এটির রেকর্ড, এটির যে আলটিমেট রেজাল্ট খুবই ভয়াবহ এবং সেটি খুবই দুঃখজনক। কারণ আমি আমি আপনার কাছে স্যার সবিনয় একটু থামাতে হচ্ছে যে আমি একটু এটা নিয়ে শেষ করি, না হলে ইনকমপ্লিট হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমি আসবো যে কথা বলতে না দেওয়ার যে সংস্কৃতি বা কথা বলতে না দেওয়ার যে অবস্থা, আমি সেই অংশে আপনার কাছে আবার এখান থেকে শুরু করবো স্যার। আপনাকে তো সবিনয় আমি একটু ফাহিম আক্তার মুকুল আপনার কাছে যেতে চাই। ফাহিম আক্তার মুকুল, আপনি জানেন যে বাংলাদেশের একজন নামকরা যে একজন সাংবাদিক কনক সারোয়ার বর্তমানে নির্বাসনে রয়েছেন ইউএসএ তে, এবং হঠাৎ করে গত সপ্তাহে লক্ষ্য করলাম যে তার বোনকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সরকার বা র্যাব গ্রেপ্তার করলো, এবং বলা হচ্ছে যে তার আইডি থেকে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশ বিরোধী বা তথ্য পাচার বা উস্কানিমূলক এই ধরনের। তো অনেকে আবার এটাকে 2-2-4-4-8 অনেকটা এইভাবে মিলাচ্ছে যে কনক সারোয়ার বিদেশে বসে কথা বলার কারণে তার ফ্যামিলিকে এইভাবে সরকার হেনস্থা করছে। তো আসলে পুরো ব্যাপারটা একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন যে কথা বললেই, ভাই কথা বললে বোনকে কেন সেই শাস্তিটা পেতে হবে, বা কেন এই সংস্কৃতি কেন গড়ে উঠবে, কি মনে করেন ফাহিম আক্তার মুকুল? ধন্যবাদ। ঘুরে ফিরে কিন্তু আমরা সে একই কথার মধ্যে আছি। সমস্ত কিছুর মূল কিন্তু একটা বিষয়, যেটা যে আপনার অধিকারটা হরণ করে নেওয়া হয়ে গিয়েছে। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের একজন জনগণ হিসেবে আপনার এই তন্ত্রের, এই রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার আপনার আছে, মতামত প্রকাশ করার অধিকার কিন্তু আছে। কিন্তু আজকে বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার নেই, আপনার লেখনির অধিকার নেই, মতামত প্রকাশ করার অধিকার নেই। সকল ধরনের অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। তো আপনি কনক সারোয়ারের কথা যেটা বলছিলেন, যে কনক সারোয়ার বাংলাদেশকে নির্বাসিত, শুধু কনক সারোয়ারই কিন্তু নির্বাসিত নয়, এইরকম হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে আজকে নির্বাসিত হয়েছে, বসবাস করতে পারছে না পরিবার পরিজনদের সাথে। তারা হয়তো পরিবার নিয়ে অথবা পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আজকে আশ্রয় নিয়েছে। তো দেশের বিষয়ে কথা তারা দেশের ভিতরে থেকেও বলতে পারেনি, দেশের বাইরে থেকেও বলার সুযোগ পায় না। যদি দেশের বাইরে থেকে তারা বলে, এবং দেশের ভিতরে যদি তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে দেখা যায় যে একটা আপনার স্টিম রোলার চালিয়ে দেয় এই সরকার। যে কথাটা একটু আগে আমরা ছাত্র রাজনীতি কথা বলতে যে বলেছিলাম, যে একজন ছাত্র যখন দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কথা বলে, তখন সেই ছাত্রকে তো দমিয়ে দেওয়া হয়, সাথে সাথে সেই ছাত্রের মা বাবা ভাই বোন তাদের উপরে টর্চার করা হয়। আমরা এর মধ্যে কিন্তু হাজার হাজার উদাহরণ আমরা দেখেছি, যে শুধু আন্দোলনের শরিক হয়েছে বিষয়টা এরকম নয়, ছাত্র দলের সাপোর্টার অথবা আওয়ামী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছে, সেটা যে কোনো সংগঠনের হোক, সেই ছাত্রকে যদি কপচার করতে না পেরেছে, ধরতে না পেরেছে, সেক্ষেত্রে তাদের বৃদ্ধ বাবা মাকে ধরে নিয়ে গেছে, তাদের ভাই বোনদেরকে লাঞ্ছিত করেছে, তাদের আত্মীয় স্বজনদেরকে লাঞ্ছিত করেছে। এটা কিন্তু মানে আমরা অলরেডি ইতিমধ্যে দেখেছি। তো কনক সারোয়ারের বোন, সে বাংলাদেশের একজন নাগরিক, সে কিন্তু বাংলাদেশের যে কোনো বিষয়ে আপনার বৈধভাবে তার মতামত দিতে পারে, ফেসবুক স্ট্যাটাস দিতে পারে, আলোচনায় বক্তব্যের মাধ্যমে কথা বলতে পারে। তো সেখানে তো আমাদের দেশের মানুষের কথা বলার অধিকারই আজকে নাই, সে কনক সারোয়ারের বোন হোক আর সাধারণ কোন একজন নারী হোক, বা যে কোনো কারো একজন বোন হতে পারে। এখন কনক সারোয়ারের বোনের বিষয়ে তো দুইটা কাজ করেছে সে, একদিকে হচ্ছে কনক সারোয়ারের বোন, আরেক দিকে হচ্ছে সে নিজেও প্রতিবাদী। আজকে তো প্রতিবাদী যারা, তাদের ত্রুটিটা কিভাবে চেপে ধরবে সরকার, এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। যখনই দেখা যায় কেউ ন্যায়সঙ্গত ভাবে তাদের মতামত উপস্থাপন করছে, অথবা সাংগঠনিক ভাবে সংগঠনকে জোরালো করার জন্য কাজ করছে, দেশের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে, তখনই আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকার তাদেরকে বিভিন্ন ভাবে আইনি বেড়াজালে আটক করছে। আপনার ডিজিটাল অ্যাক্ট আইন তৈরি করছে, বিভিন্ন রকমের আইন তারা আজকে নতুন নতুন ভাবে প্রণয়ন করে মানুষের ত্রুটিটা চেপে ধরছে। তো আমি যেটা বিশ্বাস করি, ব্যক্তিগত জীবনে আমি খুব আশাবাদী মানুষ, এবং বাংলাদেশের মানুষ
অত্যন্ত সাহসী এবং হয়তোবা কিছু সময়ের জন্য ভয় ভীতি প্রদর্শন করে অস্ত্রের ঝনঝন ঝঞ্ঝট দেখিয়ে রাষ্ট্রীয় যন্ত্রগুলি ব্যবহার করে তাদেরকে কিছু সময়ের জন্য স্থিমিত করে দিয়েছে বা দেয়, কিন্তু বাংলাদেশের আপামর জনগণ জাগ্রত হবে। এই ডিজিটাল অ্যাক্ট আইন বলেন, এই আইন সেই আইন বিভিন্ন ভাবে যে মানুষকে আজকে হেনস্থা করছে, মানুষকে রাষ্ট্রীয়ভাবে মানুষকে যে আজকে অধিকারটা কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে তাদের এই অধিকার ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ফাহিম আক্তার মুকুল আপু। আমি একটু প্রফেসর মতিনুর রহমান কাছে যেতে চাই, যে অংশটা আমরা বলছিলাম, তো স্যারের কাছে একই প্রশ্ন যদি আমি রাখতে চাই, যে আপনি যে বললেন যে কথা বলার না বলার অধিকার, একটু আগে ফাহিম আক্তার মুকুল আপু যা বললেন যে কনক সারোয়ার কথা বললো, তার বোন সেই তার কষ্টটা বা সাজাটা ভোগ করছে, একাধারে দুই দিকে। তো স্যারের কাছে আমি একটু সবিনয় জানতে চাইবো যে এইটা তো বাংলাদেশের স্বাধীনতার প্রত্যয় ছিল না, যে আমরা কথা বলতে পারি না বলেই তো পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছি, আমাদের অধিকার পাকিস্তানিরা হরণ করেছে বলেই তো আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, যেখানে আমরা চাকরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, আমরা কলকারখানায় বৈষম্য, আমাদের দ্রব্য পণ্যাদির ক্ষেত্রেও বৈষম্য, সেই যদি 50 বছর পরে এসে যদি সেই বৈষম্য আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের স্বাধীনতার সেই সুফলটা আমরা কিভাবে ভোগ করব? কেন এমনটা হচ্ছে স্যার, সবিনয় জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে যে জায়গায় গিয়ে শেষ করেছিলাম সেটি একটু টাচ দিতে চাই। সেটি হচ্ছে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, এটি তো ছিল একটি আপনার কি বলা যায়, একটা সাম্রাজ্যবাদী একটি শক্তির বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন, এবং সেখানে দল মত পথ নির্বিশেষে সবাই ভূখণ্ডের জন্য স্বাধীনতা যুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল, অনেক রক্তের বিনিময়ে এবং অনেক মা বোনের কি বলে আত্মত্যাগের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। এবং স্বাধীনতা যুদ্ধের যে প্রতিবাদ্য বিষয়গুলো ছিল, যেগুলো আমি আমার প্রাথমিক পর্যায়ে উল্লেখ করেছি, এখন আজকে আমাদের যুদ্ধ করতে হচ্ছে আমাদের ভিতরে, অর্থাৎ যারা একটা স্বাধীন দেশে, আমরা যুদ্ধ করছি কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আমরা 71 সালে যুদ্ধ করেছি কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কাদের সাথে? অপশক্তির সাথে। আজকে কিন্তু আমরা দেশের ভিতরে যুদ্ধ করছি। যেটি আপনি বলেছেন যে একজন সাংবাদিক, সুপরিচিত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার, তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জন্য কৃতকর্মের জন্য অন্য কেন সাফার করবে। আমি এখানে একটু বলতে চাচ্ছি, দেখুন মিডিয়া, এই যে সংবাদপত্র, আজকে মিডিয়ার অনেক বিস্তার হচ্ছে প্রযুক্তির কারণে। সংবাদপত্র আমরা বলতাম, ছোটবেলায় আমরা পড়েছি, সেটা হচ্ছে সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ যেখানে যে দর্পণ মানে হচ্ছে কাঁচ, গ্লাস, যেখানে আমি আমার নিজের চেহারা দেখতে পাই, আমার চেহারা সুন্দর খারাপ, কোন জায়গায় ত্রুটি আছে, আমি কালো না সাদা। ঠিক সংবাদপত্র ছিল সমাজকে উপস্থাপন, সমাজের ত্রুটিগুলো উপস্থাপন করতো, ভালো কাজগুলো উপস্থাপন করতো। আজকে যদি আপনি দেখেন এই মিডিয়াতে, তাহলে সংবাদপত্র এই সমাজের দর্পণ, কিন্তু এটা একটা ভাঙা দর্পণ, অর্থাৎ ভাঙা দর্পণে কিন্তু মানুষ তার নিজের চেহারাকে কখনো দেখে না, বিকৃত দেখা যায়। তো আজকে যদি আপনি দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে একটা সাংবাদিক, আমি কিছু সাংবাদিক যারা, যেটা আমরা জার্নালিজমের ভাষায় বলি ইউরো জার্নালিজম, সেখানে সত্যকে সত্য না বলে বা সত্যকে সত্যভাবে উপস্থাপন না করে দেখা গেল যে তার ব্যক্তি স্বার্থে, কারণ আমি আগেই বলেছি প্রত্যেকটি জায়গায় এই দুর্বৃত্তায়নের একটি উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যখন কল্যাণমূলক রাষ্ট্রে ধাবিত না হয়, আপনি যেখানে বসে থেকে অনুষ্ঠানটি করছেন সেটি একটা কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে অর্থাৎ নাগরিককে একটা রাষ্ট্র ওন করবে। আর যদি রাষ্ট্র দানবে পরিণত হয়, অর্থাৎ রাষ্ট্রের যে অ্যাপারেটাস, এটি যদি জনগণের উপরে একটা দানব, একটা জগদ্দল পাথরের মতো হয়, তাহলে এই রাষ্ট্র কিন্তু মানুষের জন্য প্রত্যাশিত নয়। অর্থাৎ এখানে আপনাকে দুটো জিনিস একাকার করে দেখলে হবে না, একটি হচ্ছে রাষ্ট্র, আরেকটি হচ্ছে সরকার। অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে তো কেউ যদি ষড়যন্ত্র করে সেটি রাষ্ট্রদ্রোহী হয়, কিন্তু সরকারের যদি কোনো সমালোচনা আপনি করেন সেটি রাষ্ট্রদ্রোহী তো কখনই হতে পারে না। তো আজকে যদি আপনি দেখেন যে আপনি সরকারের যদি সমালোচনা করেন, তার খারাপ কাজের যদি আপনি সমালোচনা করেন অথবা ভালো কাজের আপনি প্রশংসা করবেন, এটি তো হওয়া উচিত একজন সুস্থ স্বাভাবিক একজন সচেতন মানুষ হিসেবে। কিন্তু আপনি সমালোচনা করলেই আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে। কারণ সরকার এবং রাষ্ট্র, আমি আগেই বলেছি, এক নয়। সরকার তো একটি সাময়িক সময়ের জন্য আসে, জনগণের নির্বাচনে
মাধ্যমে জনগণ তাকে ক্ষমতায় পাঠিয়ে দেয়। তো সুতরাং সেটি ভালো কাজ করলে সরকার এটি কন্টিনিউ করে, জনগণ আবার তাকে চায়। ভালো কাজ না করলে পরবর্তী জনগণ আবার নতুন করে চুজ করে। কিন্তু সেই অপশন কোনোটাই বাংলাদেশে এখন বিদ্যমান নেই। যার ফলে হচ্ছে কি একটি মানে এই যে বর্তমান বাংলাদেশ, যেমন 1974 সালে 1975 সালে যে একদলীয় শাসন, তার চেয়ে ভয়াবহ একটি শাসন বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে। অর্থাৎ বাংলাদেশ নিজে একটা হুমকির সম্মুখীন হয়ে আছে, কারণ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব একটা হুমকির সম্মুখীন হয়েছে। এখানে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ বা ভারত বা অন্যান্য দেশ যারা আছে, আসলে বিষয় হচ্ছে ভারত নিঃসন্দেহে বাংলাদেশের সারাউন্ডিং একটা বিশাল রাষ্ট্র। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র। বাংলাদেশ তো ভারতের সাথে বৈরী অবস্থান নিয়ে কখনোই টিকে থাকার কথা নেই, কিন্তু আপনার পররাষ্ট্র নীতিতে কতটা স্মার্টলি আপনি হ্যান্ডেল করেন। কারণ পররাষ্ট্রনীতিতে 3টি শব্দ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা হচ্ছে সফট পাওয়ার, একটা হচ্ছে স্মার্ট পাওয়ার। হার্ড পাওয়ার কে ব্যবহার করে? যা আপনার শক্তি থাকলে আপনি শক্তি প্রদর্শন করবেন, এটাকে হার্ড পাওয়ার বলা হয়। আর সফট পাওয়ার হচ্ছে আপনি দুর্বল, কেউ শক্তি প্রদর্শন করলে আপনি সেখানে দুর্বলই থাকবেন। এখন আমাদের মতো দেশ, যেটিকে আমরা বলছি উন্নয়নশীল দেশ, কিন্তু উন্নয়নশীল দেশের গ্রাজুয়েশন বাংলাদেশ স্টিল এখনো পায় নাই, সবগুলো শর্ত পূরণ করে নাই। 2026-এ কিন্তু এটা শর্ত মানে সেটা নিশ্চিত হবে। আমরা উন্নত হয় নাই যেটিকে পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার যে ডিলিংস গুলো, এটি চমৎকারভাবে উপস্থাপন করে। আপনি লক্ষ্য করবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি কিন্তু অনেক স্মার্টলি হ্যান্ডেল করেছিলেন, যার ফলে উনি শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও এবং ইরান যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে জিয়াউর রহমানকে দোতরের ভূমিকা পালন করতে হয়েছে এবং সফলভাবে সেটা করতে পেরেছেন। এবং অনেক সময় আপনি দেখবেন যে জিয়াউর রহমানকে বলা হয় যে উনি মধ্যপ্রাচ্যে এই যে সম্পর্কটা, কারণ বাংলাদেশ স্বাধীনতার পরে তার যে রিকগনিশনের দরকার ছিল, একটা রাষ্ট্র শুধু স্বাধীন হলে হবে না, তাকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে। তো সুতরাং মধ্যপ্রাচ্য থেকে এই রিকগনিশন আদায়ের জন্য জিয়াউর রহমান কিন্তু মধ্যপ্রাচ্যে একটা গুড রিলেশনশিপ মেনটেন করেছেন। ফলে আপনি দেখবেন যে আজকে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো মধ্যপ্রাচ্যে যায়, মিডল ইস্টে যায়, তারা যে রেমিটেন্সটা অর্জন করে, এটা জিয়াউর রহমান ওই সময় করেছিলেন। এবং আজকে আপনি দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট, এটি তার সময় করা হয়েছিল এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার যে তৈরি পোশাকের যে বাজারটা, এটি কিন্তু তার সময় করা। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে উনি অত্যন্ত স্বল্প সময়ে স্মার্টলি পররাষ্ট্রনীতিগুলোকে হ্যান্ডেল করেছেন এবং ওনার মাথা থেকেই সার্কের আইডিয়াটা আসছে যে সার্ক তৈরি করলেই কেবলমাত্র কোনো একটা দেশ মানে হেজেমনিক স্টেট হিসেবে যাবে না, অর্থাৎ আধিপত্য বিস্তার করার সুযোগ পাবে না। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা এই জায়গায় চলে এসেছি। অর্থাৎ বাংলাদেশ আপনি লিটারেলি স্বাধীন বলতে পারেন, সার্বভৌমত্ব বলতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশ কতটুকু স্বাধীন এবং সার্বভৌম, কতটুকু আপনি নিজে স্বাধীন, কতটুকু নাগরিকরা স্বাধীন, কতটুকু রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা সেটি স্বাধীন, সেটি যথেষ্ট প্রশ্ন। তো এখন প্রফেসর মতিউর রহমান, আপনাকে ধন্যবাদ যে আমাদের এখন শেষ করতে হবে। আপনাকে এবং ফাহিম আক্তার মুকুল আপুকেও সেই সুদূর ইতালি থেকে এবং স্যার বাংলাদেশ থেকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকে ডাকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং মূল্যবান মতামত দিয়েছেন এবং আমাদের দর্শক শ্রোতারা অনেক কমেন্টস করেছেন। রমিজউদ্দিন কমেন্টস করেছেন, রাসেল ইসলাম কমেন্টস করেছেন, সাইফুদ্দিন হিসাম কমেন্টস করে কমপ্লিমেন্ট করেছেন যে সুন্দর আলোচনা। স্যারের এবং আপুর দুজনকেই যথেষ্ট প্রশংসা করেছেন। তো আপনাদের দুজনের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আবার কোনো এক সময় দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলে রাখতে চাই, দর্শক শ্রোতা, আমাদের আজকের আয়োজন ছিল এখানেই। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত বা কোনো ধরনের প্রশ্ন রাখতে চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন suprabhat.ceo@gmail.com। আমাদের সুপ্রভাত সিডনির ফেসবুক পেজ সুপ্রভাত সিডনিকে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত আয়োজনে আমাদের সাথে থাকতে পারেন। এবং সেই পর্যন্ত আগামী রবিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা, আবারও নির্ধারিত দুজন অতিথিকে নিয়ে আমরা ফিরে আসব আমাদের চলমান ঘটনাবলী নিয়ে আবার আলোচনা করার জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।